উরুমচির ব্যস্ত এক বাজার। 2014 সালের 22 মে সকাল। ঘড়িতে সময় 7:41। অনিয়ন্ত্রিতভাবে বাজারের মধ্যে ঢুকে পড়ল দুটি ছাইরঙা ফোক্সওয়াগন এসইউভি। দুটো গাড়ির নম্বর প্লেটেই কাদাতে ঢাকা। পড়ার উপায় নেই, দুই গাড়িতে বসে আছে মোট 5 জন উইঘুর। বাজারের লোকদের চাপা দেওয়া শুরু করল ফোক্সওয়াগন এসইউভি বেপরোয়াভাবে। গাড়ির সামনে থেকে দোকানি বা ক্রেতা চিৎকার করে ছিটকে ছিটকে ছড়ে গেল। যারা পারল না তারা চাপা পড়ল গাড়ির নিচে। ভেতর থেকে ছোড়া হলো বেশ কিছু বিস্ফোরক। 7:50 ফোক্সওয়াগন দুটি মুখোমুখি ধাক্কা খেল। বাঁকা হয়ে গেল একটা, তারপর বিস্ফোরিত হলো প্রচণ্ড শব্দে। ধোঁয়া উঠতে দেখা গেল বেশ দূর থেকে। আগুনের লেলিহান শিখা ক্রমশ গ্রাস করে নিল ফোক্সওয়াগনকে। 5 জন ক্ষুব্ধ উইঘুরের এই ঝটিকা অপারেশনে মারা গেল 43 জন, কেউ কেউ বলেছে 31 জন, আহত হলো 90 জন। 5 জন আক্রমণকারীর মধ্যে মারা গেল 4 জনই। এর দিন কয়েক আগে এপ্রিলের 30 তারিখে উরুমচি দক্ষিণ রেলওয়ে স্টেশনে ছুরিসহ প্রবেশ করে 2 জন উইঘুর। সন্ধ্যা 7:10 অ্যাকশন শুরু করে ওরা। এলোপাথারি ছুরিকাঘাত করতে থাকে স্টেশনে উপস্থিত যাত্রীকে। মারা যায় 3 জন, যাদের মধ্যে 2 জনই আক্রমণকারী। আক্রমণের এক পর্যায়ে ওরা নিজেদের শরীরে বাঁধা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটায়। আহত হয় 79 জন। মার্চের 1 তারিখেও কুমিং রেলওয়ে স্টেশনে ঠিক একই প্যাটার্নে ছুরি হাতে চীনাদের ওপর ঝাঁপে পড়েছিল একদল উইঘুর। সেই আক্রমণে মারা গিয়েছিল 29 জন। দশকের পর দশক ধরে জমা উইঘুরদের ক্রোধের এই বিস্ফোরণ দেখে রেগে ফায়ার হয়ে গেল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। উইঘুরদের চরম একটা শিক্ষা দেওয়ার জন্য দাঁড় করালো ভয়ঙ্কর এক নীল নকশা। পার্টির অফিসিয়ালদের সাথে একের পর এক গোপন মিটিংয়ে ভাষণ দিল। সবাইকে বলল, এখনই সময়, আমরা সন্ত্রাসবাদ বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে অল আউট অ্যাকশনে নামব। তামার স্টিলের আকাশ সমান উঁচু প্রাচীর তৈরি করব, আকাশ সমান উঁচু জাল বিছাবো। একটা একটা করে সব কয়টা সন্ত্রাসীকে ধরব আমরা। 1 মাস পরে বেইজিংয়ে কমিউনিস্ট পার্টি নেতাদের আরেক মিটিংয়ে শি জিনপিং ধর্মীয় উগ্রবাদ সম্পর্কে সবাইকে সতর্ক করে বলল, আসলে ধর্মবিশ্বাস এক ধরনের মাদকের মতো। যখনই আপনি ধর্মে বিশ্বাস করবেন তখন আপনি স্বাভাবিক বিচার বুদ্ধি হারিয়ে ফেলবেন, করে ফেলবেন যে কোনো কিছু। উরুমচি পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট পরিদর্শনে গেল শি জিনপিং। সব দেখে শুনে মন্তব্য করল, আমাদের কমরেড একদম সেকেলে পদ্ধতিতে কাজ করে। আপনাদের কাছে থাকা কোনো অস্ত্রই উইঘুরদের ছুরি বা কুড়ালের জবাব দিতে সক্ষম নয়। তাদের প্রতি আমাদের তাদের মতোই কঠোর আচরণ করতে হবে, কোনো ধরনের দয়া দেখানো চলবে না। এরপর উইঘুর মুসলিমদের সাথে চীন কি করল তা তো আপনারা দেখলেনই পুরো বই জুড়ে। ঘটনা প্রবাহকে যখন এভাবে উপস্থাপন করা হয় তখন মনে হয় উইঘুরদের সন্ত্রাসের সামনে চীন আত্মরক্ষা করছে। চীন সরকার ঠিক এই কাজটাই করে। এমন ভাব ধরে যেন এর আগে ওরা একেবারে নিষ্পাপ ছিল। আগে উইঘুরদের মুখে সোনার চামচে করে দুধ খাইয়ে দেয়া হতো, একেবারে রাজার হালে রেখেছিল। কিন্তু উইঘুর সন্ত্রাসীরাই আগ বাড়িয়ে এসে আক্রমণ করল 2014 সালে। তাই না চাইলেও কঠোর হতে হচ্ছে ওদের ওপর। বাবা ছেলেকে যেভাবে মঙ্গলের জন্য শাসন করে, ভবিষ্যতের জন্য সেভাবে শাসন করছে। সব কিছুর জন্য দায়ী এই উইঘুর সন্ত্রাসীরাই, ওরাই সব নষ্টের মূল। কিন্তু বাস্তবতার সাথে চীনের এইসব গালগল্পের কোনো সম্পর্কই নেই। পাঠক, ইতিহাস 2014 সালে শুরু হয়নি। ইতিহাস শুরু হয়েছে আরও অনেক আগে। শোষণ, নির্যাতন আর গণহত্যার এক ইতিহাস, রক্তাক্ত, করুণ, বীভৎস এক ইতিহাস। প্রায় 2000 বছর ধরে পূর্ব তুর্কিস্তানের নিয়ন্ত্রণ নেবার চেষ্টা করেছে চীনারা। 95 হিজরিতে কুতাইবা বিন মুসলিম বাহিলি রহিমাহুল্লাহ এর কাশগড় বিজয়ের মাধ্যমে পূর্ব তুর্কিস্তানে ইসলাম প্রবেশ করে। পরে 332 হিজরিতে সুলতান সুতুক বুখরা খানের ইসলাম গ্রহণের মধ্য দিয়ে তা ইসলামী রাষ্ট্রে পরিণত হয়। এভাবে প্রায় 10 শতাব্দী তা ইসলামী স্বাধীন ভূখণ্ড হিসেবে সমুন্নত থাকে। সর্বপ্রথম 1759 সালে চীন তা অবৈধভাবে দখল করে। তাদের এই দখলদারি স্থায়ী হয় 4 বছর। দ্বিতীয়বার দখল করে 1881 সালে। এই দখলদারি আগের বারের চেয়ে বেশি স্থায়ী হয়। 1933 খ্রিস্টাব্দে
চীনের আনুগত্যকে প্রত্যাখ্যান করে পূর্ব তুর্কিস্তান ইসলামী প্রজাতন্ত্র নামে কাজ করে নতুন রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেয় উইঘুররা। কিন্তু সীমানার ওপারের তৎকালীন সোভিয়েত রাশিয়া কখনোই এই রাষ্ট্রকে মেনে নেয়নি। সীমান্তে একটি স্বাধীন ইসলামী রাষ্ট্রকে নিজেদের জন্য হুমকি মনে করল সোভিয়েত ইউনিয়ন। তাই আবার পূর্ব তুর্কিস্তানকে দখল করতে তারা চীনকে প্রত্যক্ষভাবে মদত করল। এই দুই শক্তির সামনে টিকতে পারেনি উইঘুর ছোট্ট রাষ্ট্রটি। সর্বশেষ 1949 সালে শেষবারের মতো চীন পূর্ব তুর্কিস্তানকে দখল করে। সর্বোচ্চ গোপনীয়তার সাথে তারা চালায় জঘন্য হত্যাকাণ্ড। সেখানকার মাজলুম মুসলিমদের সমস্ত ইসলামী আনুষ্ঠানিকতা নিষিদ্ধ করা হয়, মসজিদ ধ্বংস করা হয়, উইঘুরদের ভাষার বদলে চাইনিজ ভাষাকে রাষ্ট্রভাষা করা হয়, হাজারো আলেম ওলামাকে গুম করে হত্যা করা হয়। 2008 সালের জরিপে দেখা যাচ্ছে পূর্ব তুর্কিস্তানের মোট জনসংখ্যার শতকরা 46% হলো উইঘুর মুসলিম আর 40% হলো হান চাইনিজ। অথচ 1945 সালে সমীক্ষা বলছে সে সময় উইঘুর ছিল 82.7%, আর হানদের অবস্থা কখনো 7-এর কাছাকাছি ছিল না। মাঝে চীন সরকার বিপুল পরিমাণ উইঘুরকে দেশ ছাড়তে বাধ্য করেছে, আর বেকার হানদের সেই শূন্যস্থানে স্থানান্তর করেছে। পূর্ব তুর্কিস্তানের জনমিতি আমূল বদলে দেওয়ার পরিকল্পনা চীনের কেবল। চায়না প্রপার থেকে হান চাইনিজ আমদানি করে এটা করা সম্ভব না। তাই উইঘুর কাজাক মুসলিমদের সংখ্যা কমানোর জন্য অত্যন্ত হিসাব কষে মাঠে নেমেছে চীন। ঠান্ডা মাথায় অনুসরণ করছে শিশু হত্যার ফেরআউনি নীতির। উইঘুর কাজাক মুসলিমদের জন্য সন্তান সংখ্যা নির্ধারণ করে দিয়েছে চীন। গ্রামের উইঘুর পরিবারের সর্বোচ্চ 3 জন সন্তান থাকতে পারবে। শহরে উইঘুরদের জন্য অনুমোদিত সন্তানের সংখ্যা 2, এবং অবশ্যই এক সন্তান থেকে অন্য সন্তানের বয়সের ব্যবধান কমপক্ষে 3 বছর হতে হবে। কমসে কম 2005 সাল থেকে চীন অত্যন্ত কঠোরভাবে এই নিয়মগুলো বাস্তবায়ন করছে পূর্ব তুর্কিস্তানে। প্রত্যেকটা হাসপাতালে পরিবার পরিকল্পনা ইউনিট আছে। উইঘুর কাজাক মুসলিমদের কার কয়টা বাচ্চা আছে, কে কখন জন্মগ্রহণ করেছে, কোথায় জন্মগ্রহণ করেছে, খুঁটিনাটি সকল তথ্য আছে তাদের কাছে। হান চাইনিজদের ঠিক করে দেওয়া নিয়মের বাইরে যাবার কোনো সুযোগ নেই। নিয়মের বাইরে গেলে 8 মাস বা 9 মাসের গর্ভবতী মহিলাকেও গর্ভপাত করানো হয়। অনেক সময় জন্মানোর পর নিষ্পাপ শিশুকে খুন করা হয় হাসপাতালের প্রসূতি বিভাগে। খুন হওয়া শিশুর মরদেহটাও পায় না উইঘুর বাবা মা। হাসপাতাল কর্তৃপক্ষই নবজাতকদের মৃতদেহের ব্যবস্থা করে। প্রশাসনের নির্দেশ, হাসপাতালের বাইরেও বাচ্চার জন্ম হলে রেহাই নেই। পরিবার পরিকল্পনা ইউনিটের লোকজন ঠিকই তা জেনে ফেলবে, তারপর মায়ের বুক থেকে কেড়ে নিয়ে খুন করে ফেলবে। প্রত্যেক গ্রামে, প্রত্যেক এলাকায় পর্যন্ত পরিবার পরিকল্পনা অফিস আছে। সন্তান জন্ম দিতে হলে সব উইঘুর কাজাককে আগে এসব অফিসে এসে আবেদনপত্র জমা দিতে হয়। পরিবার পরিকল্পনা অফিসের লোকজন বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেয়, কোন বাড়িতে কে গর্ভবতী, কার কয় মাস চলে, আগের কয়টা বাচ্চা, সব তথ্য ওদের মাধ্যমে চলে যায় উপরের কর্মকর্তাদের কাছে। যদি কোনো পরিবারে অননুমোদিত গর্ভধারণ হয় তাহলে ওরা রিপোর্ট করে। কিছুদিন পর সেই পরিবারের মাকে গর্ভপাত করতে বাধ্য করা হয়। কোনো পরিবারে সন্তান কেবল একজন, কিন্তু প্রথম সন্তানের জন্মের 3 বছরের বিরতির আগেই মা সন্তান সম্ভবা হয়ে গেছেন, এমন ক্ষেত্রেও ওরা জোর করে গর্ভপাত করায়। জি, আপনি ঠিকই শুনছেন, এমনটাই চীন সরকারের নিয়ম। ফিরআউনের প্রেতাত্মা এসে ভর করেছে হান চাইনিজদের ঘাড়ে। লাখে লাখে নব্য ফিরআউন ঘুরে বেড়াচ্ছে পূর্ব তুর্কিস্তানে। এভাবে কোনো জাতিগোষ্ঠীর সদস্যদের প্রজনন আর জন্মহারকে নিয়ন্ত্রণ সরাসরি গণহত্যার সংজ্ঞার মধ্যে পড়ে। আজ প্রায় 20 বছর যাবৎ পূর্ব তুর্কিস্তানে এই পলিসি বাস্তবায়ন করে আসছে চীন, কিন্তু কেউ শব্দটিও আজ পর্যন্ত করেনি। পূর্ব তুর্কিস্তান চীনের সবচেয়ে বড় প্রদেশ, আয়তন প্রায় 17 লক্ষ কিলোমিটার। সেই হিসেবে তা বাংলাদেশের থেকে প্রায় 10 গুণ বড়। প্রাকৃতিক সম্পদে টইটুম্বুর এই অঞ্চল। চীনের মোট কয়লার 40% মজুদ আছে পূর্ব তুর্কিস্তানের মাটির নিচে। মোট গ্যাস রিজার্ভের 20% পূর্ব তুর্কিস্তানে, সেই সাথে 20% উইন্ড এনার্জি। পুরো চীনের 40% অর্থনৈতিক চাহিদা পূরণ করে এই এলাকা।
অথচ উইঘুর মুসলিমদের 40% জনগণ দারিদ্র্যসীমার নিচে অবস্থান করছে। পূর্ব তুর্কিস্তান দখল করে নিজেদের দেশের অংশ করে নিলেও হান চাইনিজরা কখনোই নিজেদের অংশ মনে করেনি পূর্ব তুর্কিস্তানকে, কখনোই একই দেশের নাগরিক হিসেবে সমতার চোখে গ্রহণ করেনি উইঘুরদের। সবসময় প্রভুসুলভ আচরণ করে গিয়েছে উইঘুর কাজাক মুসলিমদের সাথে। বেনিয়ার জাত ব্রিটিশরা যেমন ভারতবর্ষসহ অন্যান্য উপনিবেশে স্থানীয়দের শোষণ করেছে, ঠিক সেভাবেই হান চাইনিজরা শোষণ করেছে উইঘুর কাজাক মুসলিমদের দিয়ে জোর করে তুলা আর গম চাষ করিয়েছে হান চাইনিজরা। প্রত্যেক কৃষকের জন্য ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয়া হতো। লক্ষ্যমাত্রা পূরণ করতে না পারলে নেমে আসতো জুলুম। ধন সম্পদ, গৃহস্থলের জিনিসপত্র, পশু সব কিছু কেড়ে নিয়ে যেত ওরা। গণচীনের প্রতিষ্ঠাতা মাও জেদং দ্য গ্রেট লিপ ফরওয়ার্ড নামে 5 বছর মেয়াদী এক পরিকল্পনা করল চীনকে অর্থনৈতিকভাবে শক্তিশালী এবং একটি আদর্শ কমিউনিস্ট রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য। এই ক্যাম্পেইনের মাধ্যমে চীনা কমিউনিস্ট সরকার কৃষি জমিগুলোর ব্যক্তি মালিকানা কেড়ে নিয়ে রাষ্ট্রীয় মালিকানায় নিয়ে নেয়। অসংখ্য কৃষককে বাধ্য করা হয় নিজেদের জায়গা জমি ছেড়ে স্টিল ও লোহার ফ্যাক্টরিতে কাজ করতে। কমিউনিস্ট পার্টির এই সিদ্ধান্তে ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসে চীনে। একে বলা হয় মানুষের হাতে তৈরি সবচেয়ে বড় বিপর্যয়। 1959 সালে সমগ্র চীন জুড়ে শুরু হয় এক ভয়াবহ দুর্ভিক্ষ, ইতিহাসে যা পরিচিত গ্রেট চাইনিজ ফেমিন নামে। 1961 সাল পর্যন্ত চলে এই দুর্ভিক্ষ। সরকারি হিসেবে বলা হয় 1.5 কোটি লোক মারা গিয়েছে এই দুর্ভিক্ষের কারণে, কিন্তু বিশেষজ্ঞরা বলেন এই সংখ্যা আরও বেশি। মৃতের সংখ্যা প্রায় 45 মিলিয়নের মতো। 45 মিলিয়ন মানে 4 কোটি 50 লাখ মানুষ। এর মধ্যে 20 থেকে 30 লাখ লোককে কেবল রাষ্ট্রীয়ভাবে পিটিয়ে মারা হয়। ঠিকমতো কাজ না করার অভিযোগে গাছে ঝুলিয়ে পিটিয়ে মারা হয় এই হতভাগ্য মানুষদের। অনেককে হাত পা বেঁধে পুকুরে ছুঁড়ে ফেলে পানিতে ডুবিয়ে মারা হয়। সবচেয়ে ছোট অপরাধের শাস্তি ছিল অপরাধের শরীর থেকে অঙ্গ কেটে নেওয়া বা মলমূত্র খেতে বাধ্য করা। ওয়াং জিউ নামের এক লোকের কাহিনী শুনে দেখুন। চাইনিজ কমিউনিস্টরা এই লোকের কান কেটে দেয়, লোহার তার দিয়ে তার পা বেঁধে ফেলে, তারপর 10 কেজি ওজনের পাথর ওপর থেকে পিঠের উপর ফেলে। উত্তপ্ত লোহা চেপে ধরা হয় তার পিঠে, মার্কা মেরে দেওয়া হয়। এই লোকের অপরাধ কী ছিল জানেন? মাটি খুঁড়ে একটা আলু বের করা। এক বাবাকে বাধ্য করা হয় তার ছেলেকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলতে। ওই ছেলেটার দোষ ছিল সে এক মুঠো শস্য চুরি করেছিল। হেনান প্রদেশের শস্যদানার গোডাউনের দরজায় দরজায় পড়ে থাকতে দেখা যায় কৃষকের হাড় ঝিরঝিরে লাশ। মরার আগে তারা দুর্বল গলায় চিৎকার করতে থাকে, হে কমিউনিস্ট পার্টি, হে চেয়ারম্যান মাও, আমাদের বাঁচান। হেনান আর হেবেই এর গোডাউন খুলে দিলেই কেউ না খেয়ে মরত না, কিন্তু মৃত্যুর মিছিল দেখেও মন গলেনি কমিউনিস্ট পার্টির। এই ভয়াবহ মানবেতর পরিস্থিতির মধ্যেও চলে উইঘুর মুসলিমদের ধর্ম সংস্কৃতির উপর আঘাত হানা। কালচারাল রিভলিউশন বা সাংস্কৃতিক বিপ্লবের পুরো সময় জুড়ে চলতে থাকে মুসলমানদের উপর আক্রমণ। 1966 থেকে 1976 ধ্বংস করা হয় একের পর এক মসজিদ, পুড়িয়ে ফেলা হয় অসংখ্য কোরআনের কপি, নিষিদ্ধ করে দেওয়া হয় হজে যাওয়া। ধর্মের কোনো চিহ্নই সহ্য করতে পারত না কমিউনিস্ট রেড গার্ডরা। 20 থেকে 30 লাখ মানুষকে হত্যা করা হয় এ সময়। এভাবে দশকের পর দশক ধরে পূর্ব তুর্কিস্তানের উইঘুর কাজাক মুসলিমদের উপর নির্যাতন চালিয়েছে হান চাইনিজরা। ধরুন আপনি একজন উইঘুর, জীবন নিয়ে অনেক স্বপ্ন, আপনার অনেক পরিকল্পনা, জীবনে প্রতিষ্ঠিত হতে চান, করতে চান গাড়ি বাড়ি। তাহলে প্রথমেই আপনাকে মেনে নিতে হবে হানদের শ্রেষ্ঠত্ব ও তাদের প্রতি আনুগত্য। আপনাকে মেনে নিতে হবে চীনের মালিক হলো হান চাইনিজরা, তারা আপনাকে দয়া করে চীনে থাকতে দিয়েছে। তারপর অবশ্যই আপনাকে এমন এক শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে হবে যেটা চাইনিজ ভাষায় এবং চাইনিজ সিলেবাসে পাঠদান করা হয়। উইঘুরদের স্কুলে পড়াশোনা করলে জীবন নিয়ে তথাকথিত রঙিন স্বপ্ন না দেখাই ভালো। পাঠক, আপনার সাথে পরিচয় করিয়ে দেওয়া যাক রহিমা মাহমুদকে। পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ার এই উইঘুর ভদ্রমহিলা ছেলেকে সাথে নিয়ে পূর্ব তুর্কিস্তান থেকে পালিয়ে এসেছে লন্ডনে।
লন্ডনে বসে উইঘুরদের উপর চালানো হান চাইনিজের অত্যাচার নির্যাতনের ব্যাপারে সচেতনতা সৃষ্টির কাজ করছেন। লন্ডনে নিজের অফিসে বসে সাংবাদিক শাও হুং পাইকে দীর্ঘ এক সাক্ষাৎকার দেয় মাহমুদ। নিজের মাটি আর মানুষ সম্পর্কে খুলে খুলে বর্ণনা করে উইঘুরদের সাথে হান চাইনিজদের সহাবস্থানের বিষয়াদি। চলুন মাহমুদের মুখে শোনা যাক যুগ যুগ ধরে উইঘুর কাজাক মুসলিমরা কেমন ব্যবহার পেয়ে আসছে হান চাইনিজদের কাছ থেকে। আমরা যখন ছোট ছিলাম তখন পরিস্থিতি এখনকার মতো ছিল না। প্রত্যেকটা স্কুলে বাধ্যতামূলকভাবে চীনা ভাষায় চীনা সিলেবাসে পড়াতে হবে, সরকারের তরফ থেকে এমন কোনো নির্দেশনা তখন ছিল না। আমরা উইঘুরদের স্কুলে যেতে পারতাম, উইঘুর সিলেবাসে পড়তে পারতাম। উইঘুর স্কুলে যদিও চাইনিজ ভাষায় পড়ানো হয়, কিন্তু পাঠদানের মাধ্যম ছিল উইঘুর ভাষা। আমি আর আমার এক ভাই চাইনিজদের স্কুলে পড়তে গেলাম। চাইনিজ স্কুলে পড়াশোনা করার কারণে একদম ছোট থেকেই বুঝে গিয়েছিলাম হান চাইনিজ আর আমরা এক নই, আমরা আলাদা। সেই ছোট বয়সে বুঝেছিলাম কিভাবে পদে পদে ওদের হাতে আমরা বৈষম্যের শিকার হচ্ছি। স্পষ্ট বুঝতে পারতাম শুধু উইঘুর হওয়ার কারণে আমাদের সাথে অন্যরকম ব্যবহার করা হচ্ছে। মনে মনে একটা শপথ করেছিলাম, আমি ভালো একটা রেজাল্ট করব। খুব পড়াশোনা করতাম, নিজেকে মাঝে মধ্যে শোনাতাম আমাকে অবশ্যই হান চাইনিজের কাছে প্রমাণ করে দিতে হবে ওরা আমাদের যা ভাবে আমরা তা নই। হান ছাত্রছাত্রী এমনকি শিক্ষকদের মধ্যে পর্যন্ত এই ধারণা প্রচলিত ছিল যে উইঘুরদের মাথায় নির্ভেজাল গোবর পোড়া, উইঘুররা অলস, আর দুনিয়ার সব বুদ্ধি ওদের মাথায়। ওরা অনেক পরিশ্রমী, উইঘুরদের তুলনায় ওরা অনেক উন্নত, অনেক এগিয়ে। সারা জীবন শুধু আমি এটা প্রমাণ করার চেষ্টা করে গেলাম ওরা যেমন ভাবে উইঘুররা তেমন নয়। আমরা শুধু ভালোই না, ওদের তুলনায় অনেক ভালো। পুরানো দিনের কথা বলতে বলতে মাহমুদের দু চোয়াল শক্ত হয়ে গেল, হাত দুটো হলো মুষ্টিবদ্ধ। আরেকবার প্রতিজ্ঞা নবায়ন করল সে বোধহয়। স্কুল, কলেজ বা ভার্সিটিগুলোতে হান চাইনিজ ছাত্রছাত্রী বা শিক্ষকদের হাতে ব্যাপক মাত্রায় র্যাগিং এবং বুলিংয়ের শিকার হয় উইঘুররা। উইঘুররা শুকর খায় না, হালাল খাবার খায়। এই কারণে হান চাইনিজ সহপাঠীদের ব্যঙ্গ বিদ্রুপ তো নৈত্যনৈমিত্তিক ব্যাপার। 4 বছরের উইঘুর পিচ্চি জুমরেতের একদিন স্কুলের অভিজ্ঞতা শোনা যাক। পিচ্চিয়ে মেয়েটাকে ওর বাবা মা হান চাইনিজ স্কুলে পাঠিয়েছিল প্রতিষ্ঠিত হওয়ার আশায়। একদিন পিচ্চিটা দু গাল ফুপিয়ে কাঁদতে কাঁদতে বাসায় ফিরল। কেন কাঁদছ আম্মু, কী হয়েছে তোমার? প্রশ্নের জবাবে ফুপিয়ে ফুপিয়ে সে জানালো, ক্লাসের ওরা তো আমাকে কোনো খেলায় নেয় না, সবাই মিলে ওকে ঘিরে ধরে একটা বৃত্ত তৈরি করে, বৃত্তের কেন্দ্রবিন্দুতে রাখে জুমরেতকে। তারপর সবাই ওর চারপাশে ঘুরে ঘুরে ওকে টিটকারি মারে, ব্যঙ্গ বিদ্রুপ করে। একজন চিৎকার করে জানিয়ে দেয়, আমার বাবা বলেছে উইঘুর বাচ্চাদের সাথে না খেলতে, কারণ ওদের সবার স্কারলেট ফিভার আছে। ওরা যখন বড় হয় তখন ওরা লিউকেমিয়ায় আক্রান্ত হয় এবং মারা যায়। তোমরা যদি ওদের সাথে খেলো তাহলে তোমাদের অসুখ হবে। সমাজের প্রত্যেকটা ক্ষেত্রেই হান চাইনিজদের হাতে নির্যাতিত হয় উইঘুররা। নিজ ভূমেই ওরা প্রবাসী হয়ে গেছে। হান চাইনিজরা উইঘুরদের সাথে মেশে না, উইঘুরদের ঘর ভাড়া দিতে চায় না, উইঘুর ছেলেদের সাথে তাদের মেয়েদের বিয়ে দেয় না। সাধারণ মানুষ থেকে শুরু করে ইউনিভার্সিটি পড়ুয়া উচ্চশিক্ষিত হান চাইনিজ সবার কাছেই উইঘুর মুসলিমরা হলো নির্বোধ। বেশ কয়েকজন সাংবাদিক যারা চীনে গেছেন, থেকেছেন, হান চাইনিজের সাথে মিশেছেন, তারা অবাক হয়ে গিয়েছেন হান চাইনিজদের উইঘুর মুসলিমদের প্রতি বিদ্বেষ দেখে। ডেস্কের পেপার ওয়েটটা আনমরে নাড়াচাড়া করতে করতে আবার কথা শুরু করলো মাহমুদ। 1987 সালে ডালিয়ান ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পেলাম আমি। এটা চংদিয়াং অঞ্চলের একমাত্র প্রথম সারির বিশ্ববিদ্যালয় যেটা সংখ্যালঘু ছাত্রছাত্রীদের পড়ার সুযোগ দেয়। তাই বলে ভাববেন না কোনো কোটায় আমি চান্স পেয়েছিলাম, বরং নিজ যোগ্যতায় 17 বছর বয়সে সুযোগ পেয়েছি পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার। এর আগে নিজের এলাকা ছেড়ে অন্য কোথাও যাইনি। বাইরের দুনিয়া দেখার জন্য অস্থির হয়ে গেলাম। ডালিয়ানে পৌঁছে নিজেকে আবিষ্কার করলাম সিংজিয়াং ক্লাসে। এটি সংখ্যালঘুদের জন্য বিশেষ ক্লাস। কোনো পচা গ্রেড পাওয়া হান চাইনিজদের কখনো এই ক্লাস করা লাগে না। একেবারে নতুন পরিবেশে খাপ খাওয়ানো খুব কঠিন ছিল। ওরা ভাবতো আমরা উইঘুররা শুধু গান গাইতে, নাচতে আর কনসার্ট করে মঞ্চ কাঁপাতে পারি। উইঘুর মেয়েদের শরীরকে ওরা আইটেম বানিয়ে ফেলেছিল। ওদের কথা না শুনলেই মুখের ওপর বলে দেওয়া হতো এই মেয়ের মধ্যে উগ্রবাদী চিন্তাভাবনা আছে।
পড়াশোনা করে 1992 সালে ফিরে গেলাম পূর্ব তুর্কিস্তানে। দেশের সেরা একটা ভার্সিটি থেকে চমৎকার রেজাল্ট করে বেরিয়েছি। চমৎকার মান্ডারিন চাইনিজ বলতে পারি। মনে খুব আশা ছিল ভালো একটা চাকরি পাবো। আশা নিরাশায় পরিণত হতে বেশি সময় লাগলো না। ইউনিভার্সিটিতে শিক্ষকতার সুযোগ পাওয়া দূরে থাক, উরুমুচির কোনো পেট্রোকেমিক্যাল প্লান্টেও চাকরি পেলাম না। অথচ এই বিষয়ে আমার এক্সপার্টিজ আছে। নিরুপায় হয়ে উরুমুচি ছেড়ে যেতে হলো ময়ট্যাগ নামের একটি ছোট্ট শহরে। ওখানে কষ্ট করে চাকরি পেলাম। মূল চীন থেকে হান চাইনিজ স্টুডেন্টদের আমন্ত্রণ জানিয়ে পূর্ব তুর্কিস্তানে নিয়ে এসে চাকরি দেয় সরকার। অথচ হাজার হাজার যোগ্যতা সম্পন্ন উইঘুর যুবক যুবতী বেকার হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে। পেপার ওয়েটটা শক্ত করে হাতের মুঠোতে চেপে ধরল মাহমুদ। ভেতরের ক্ষোভ, হতাশা বের হয়ে এলো চোখে মুখে। বেশিরভাগ উইঘুরদের জীবন জীবিকা নির্বাহ করতে হয় কৃষিকাজ বা পশুপালন করে। ম্যানুফ্যাকচারিং, টেকনিক্যাল সেক্টরগুলোতে হান চাইনিজদের জয় জয়কার। স্কুল শিক্ষক, হাসপাতাল বা এনার্জি কোম্পানির মতো অনেক জায়গাতে চাকরির বিজ্ঞাপনে স্পষ্ট বলে দেওয়া হয় কেবল হান চাইনিজরাই আবেদন করতে পারবে। ছোট্ট করে দীর্ঘশ্বাস ছেড়ে আবার কথা বলতে শুরু করলো মাহমুদ। পূর্ব তুর্কিস্তানের বেকার মানুষদের শতকরা 80% হলো উইঘুর। বছরের পর বছর ধরে চলা অসমতা, চাকরিতে বৈষম্য, এসব কিছু উইঘুরদের বুকে আগুন জ্বালিয়েছে। নিপীড়িত, প্রবঞ্চিত, শোষিত, নিষ্পেষিত উইঘুররা স্বাধীনতার কথা বলেছে, অধিকার চেয়েছে, রাস্তায় নামতে চেয়েছে, দ্বন্দ্ব বেঁধেছে হান চাইনিজের সাথে। 2009 সালে উরুমুচির ঘটনার পেছনে নিয়ামক হিসাবে কাজ করেছে এই ভয়ঙ্কর বৈষম্যই। হান চাইনিজরা আমাদের ভূমিতে এলো। আমরা একসাথে মিলেমিশে পাশাপাশি বসবাস করতে পারতাম। আমাদের পূর্ব তুর্কিস্তানে প্রাকৃতিক সম্পদে ভরপুর, কিন্তু সেটা হয়নি। হান চাইনিজরা শুধুই আমাদের চুষে খেয়েছে, আমাদের ধন সম্পদ কেড়ে নিয়ে আরও গরিব বানিয়েছে আমাদের। 1996 সালের দিকে এসে ম্যানেজমেন্টের বৈষম্যমূলক আচরণের কারণে মাইট্যাগের পেট্রোকেমিক্যাল প্লান্টের চাকরি ছেড়ে দিতে বাধ্য হলাম। সে বছরই অর্থাৎ 1996 সালের এপ্রিলেই চীনা কমিউনিস্ট পার্টি 100 দিনব্যাপী এক রাজনৈতিক অভিযান শুরু করে বিপ্লব বিরোধী, জাতীয়তাবাদী, বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে। আসলে যেসব উইঘুর সমতার কথা বলে, নাগরিক অধিকার এর কথা বলে, তাদেরই হান চাইনিজরা বিচ্ছিন্নতাবাদী বলতো। তাদেরকে শায়েস্তা করাই ছিল এই ক্যাম্পেইনের উদ্দেশ্য। অগণিত উইঘুর হত্যা করা হয়, গ্রেফতার করা হয় হাজার হাজার উইঘুরদের। 1997 সালের ফেব্রুয়ারি কাজ থেকে ব্রেক নিয়ে গেলাম গুলজাতে, আমার নিজের শহরে। সঙ্গে নিলাম আমার 1.5 বছরের ছেলেকে। বাড়িতে ঢোকার পর প্রথমে যে কথাটা শুনলাম সেটা হলো আমার ননদের স্বামীকে পুলিশ ধরে নিয়ে গেছে। গুলজার আশেপাশের গ্রাম শহরে 1 মাস ধরে তরুণ আলিমদের পেছনে লেগেছে পুলিশ। কোরআন পড়ার সংবাদ পেলেই পুলিশ হানা দিচ্ছে বাড়িতে, ধরে নিয়ে যাচ্ছে। প্রভাবশালী যুবকরা পরিণত হলো পুলিশের টার্গেটে। ওরা নাকি নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। ঐতিহ্যবাহী মেশরিফ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। আমার ননদের স্বামী আলিম ছিল না, তাই তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করল পুলিশ। ও নাকি মেশরিফ আয়োজন করে সহিংসতা উস্কে দিতে চাচ্ছে। কোনো ধরনের বিচারিক প্রক্রিয়া ছাড়াই 12 বছরের কারাদণ্ড দেওয়া হলো ওকে। আচ্ছা, মেশরিফ কি সেটাই তো বলা হলো না। উইঘুরদের সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত মেশরিফ। কবিতা, গান বাজনা, নাচ, কৌতুক, রান্নাবান্না ইত্যাদির মাধ্যমে তরুণ উইঘুরদের ভালো একজন উইঘুর এবং সুনাগরিক হওয়ার শেখানোর একটি অনুষ্ঠান। গ্রামাঞ্চলে এটি খুবই জনপ্রিয়। শীতকালে যখন পুরুষেরা মাঠে কাজ করতে পারে না, তখন মেশরিফ আয়োজনে ধুম পড়ে যায়। 90 দশকে অন্য মাত্রার জনপ্রিয়তা পায় মেশরিফ। 1995 সালের মধ্যে প্রায় 10,000 উইঘুর তরুণ মেশরিফে অংশগ্রহণ করে ফেলেছিল। উইঘুরদের এই বিনোদন অনুষ্ঠান কর্তৃপক্ষের সহ্য হলো না। ওরা বলল মেশরিফ নাকি নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। এর মাধ্যমে বিচ্ছিন্নতাবাদীরা নাকি দল পাকাচ্ছে। বিচ্ছিন্নতাবাদকে উৎসাহিত করা হচ্ছে এই অজুহাতে প্রশাসন তড়িঘড়ি করে সব ধরনের মেশরিফ নিষিদ্ধ করে দেয়। কিন্তু মেশরিফ মিশে আছে উইঘুরদের রক্তে। এত সহজেই কি ছাড়া যায়? গোপনে মেশরিফের আয়োজন করতো ওরা। ফল পেত হাতে নাতে, ঝাঁকে ঝাঁকে গ্রেফতার হতো পুলিশের হাতে। কেউ কেউ ছাড়া পেত, অনেকেই পেত না। 1997 সালের জানুয়ারিতে গুলজার টাউন স্কোয়ারে জড়ো হয় পুলিশের হাতে গ্রেফতার হয়ে হারিয়ে যাওয়া ছেলেদের বাবারা। জানতে চায় তাদের সন্তানদের ভাগ্যে আসলে কী ঘটেছে। ওদেরকেও ধরে নিয়ে যায় পুলিশ। 1997 ফেব্রুয়ারিতে ছড়িয়ে পড়ে 30 জন
উইঘুর পুরুষকে হত্যা করার খবর। গুলজার রাস্তায় নেমে আসে ক্ষুব্ধ উইঘুররা। বিক্ষিপ্ত জনতা দাবি করে মেশরিফের উপর নিষেধাজ্ঞা তুলে দিতে হবে, কারাগার থেকে মুক্তি দিতে হবে উইঘুর তরুণদের। 2 দিন ধরে চলে বিক্ষোভ। ফেব্রুয়ারি 5 তারিখে আপামস্তক অস্ত্রশস্ত্রে সজ্জিত চীনা সৈনিকরা ঘিরে ফেলে বিক্ষোভকারীদের। পাইকারি হারে খুন করতে থাকে। 100-র উপরে বিক্ষোভকারীকে স্রেফ ঠান্ডা মাথায় গুলি করে খুন করা হয়। প্রায় 1600 উইঘুর গ্রেফতার হয় চীনাদের হাতে। পরের সপ্তাহে কারফিউ জারি করা হয় গুলজা এবং উরুমচিতে। বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালায় পুলিশ। কোনো প্রকার অভিযোগ ছাড়াই গ্রেফতার করা হয় আরও 5000-এর উপর উইঘুর তরুণদের। চীনারা এত বেশি উইঘুর তরুণদের গ্রেফতার করেছিল যে জেলে জায়গা দিতে পারছিল না। অস্থায়ী জেলখানা তৈরি করা হয় তাদের জন্য। ওই সময়টা ছিল চীনা নববর্ষের সময়। সাধারণত এই সময় ভয়ঙ্কর শীত পড়ে। এরকম চরম শীতের মধ্যে 6 দিন রাখা হয় বন্দীদের। তীব্র শীতে জমে মারা যায় 50 জনেরও বেশি বন্দী। অত্যাচার, দমন, নিপীড়ন চলতেই থাকে। ওই বছরেরই এপ্রিলে বাড়িঘর ছাড়খাড় করে 200 উইঘুরকে গ্রেফতার করে পুলিশ গুলজাতে। প্রশাসন একটা র্যালি বের করে। শহরের স্টেডিয়ামে হাজার হাজার কৌতূহলী, ব্যথিত, ভীত জনতা উপস্থিত হয়। কোনো ধরনের বিচার ছাড়াই হাজার হাজার উইঘুর, কাজাক ও হানদের সামনে ফায়ারিং স্কোয়াডে গুলি করে মারা হয় উইঘুর বন্দীদের। ঠান্ডা মাথার এই নৃশংস হত্যার প্রতিবাদে মে মাসের 2 তারিখে 400 উইঘুর তরুণ টাউন হলের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকে। খবর পাওয়া মাত্র হাজির হয় আর্মি ও পুলিশ। শুরু হয় ওপেন ফায়ার। তৎক্ষণাৎ মারা যায় 31 জন। বাকিদের গ্রেফতার করে নিয়ে যায় ওরা। পরের সন্ধ্যায় গ্রেফতার করা হয় আরও 1000 জন উইঘুরকে তাদের নিজেদের বাড়ি থেকে। জুনের 2 তারিখে আবার রাস্তায় নামে উইঘুররা, প্রায় 4000 জন। পুলিশ এবং আর্মি সম্মিলিত বাহিনীর হাতে তাদের ভাইদের হত্যা ও গ্রেফতারের প্রতিবাদে। একজনকেও ছাড় দেয় না প্রশাসন। গ্রেফতার করা হয় সবাইকেই। মে মাসে যাদের গ্রেফতার করা হয়েছিল তাদের সবাইকে পাঠানো হয় গুলজাসহ অন্য আরও 5টি অঞ্চলের বধ্যভূমিতে। গুলি করে হত্যা করা হয় ওদের সবাইকেই। কোনো প্রকার আইন আদালতের ধার ধারেনি হান চাইনিজ প্রশাসন। সব মিলিয়ে কেবল 97-এর মে মাস থেকে নভেম্বরের মধ্যে 133টা মসজিদ বন্ধ করে দেওয়া হয়। আসলে হান চাইনিজ সরকার উইঘুরদের উস্কে দিত রাস্তায় নামার জন্য, যেন তাদের উপর চালানো অত্যাচারের অজুহাত বের করা যায়। গুলজাতে ওরা এত ভয়ঙ্কর মাত্রা অত্যাচার চালাতো যে আমাদের রাস্তায় না নেমে কোনো উপায় ছিল না। সরকার এটাই চাইতো, আমরা রাস্তায় নামলে আগের চাইতো আরও নির্দয়ভাবে হামলা পড়ত আমাদের উপর। নতুন সহস্রাব্দের প্রথম দশক জুড়ে উইঘুরদের উপর অত্যাচার, সংস্কৃতি, ভাষার উপর আক্রমণ চলতেই থাকলো। 9/11-এর পর সরকার উইঘুরদের বলা শুরু করলো জঙ্গি সন্ত্রাসী। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ এর নামে গ্রেফতার আর বিনা বিচারে হত্যার ধুম পড়ে গেল। 2001 সালের 14 নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্ষিপ্ত এক সংবাদ সম্মেলনে জানালো, আমাদের কাছে তথ্য আছে কিছু উইঘুর বিচ্ছিন্নতাবাদী আফগানিস্তান থেকে প্রশিক্ষণ নিয়ে চীনে এসেছে। ইস্ট তুর্কিস্তান ইসলামিক মুভমেন্ট এর নেতৃত্ব দেয় আসলে ওসামা বিন লাদেন। চীনা সরকার জনগণকে ব্যাপক হারে এই মিথ্যা গেলাতে থাকে। উইঘুর মুসলিমদের উপর অত্যাচার, নির্যাতন, গ্রেফতার চলতেই থাকে। এভাবে একটার পর একটা রক্তস্নাত, অশ্রু মেশানো বছর শেষ হয়ে এলো 2009 সাল। উইঘুরদের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া 1 বছর। ইন্টারনেটে অজ্ঞাত এক আইডি থেকে দেওয়া পোস্টে দাবি করা হলো, শাওগুয়ান শহরে 2 জন হান নারীকে গণধর্ষণ করেছে 6 জন উইঘুর। পুলিশের তদন্তে বেরিয়ে এলো পুরো ব্যাপারটাই ভুয়া। কিন্তু ততক্ষণে যা ক্ষতি হবার হয়ে গিয়েছে। ওই শহরের এক ফ্যাক্টরিতে 2 জন উইঘুর শ্রমিককে শত শত বিক্ষুব্ধ হান চাইনিজ পিটিয়ে ছাতু বানিয়ে ফেলে। হান চাইনিজের হাতে আহত হয় আরও 120 জনের মতো উইঘুর। গণপিটুনির এই ফুটেজ ভাইরাল হয় ইন্টারনেটে। ফুটেজটাতে দেখা যাচ্ছে মাটিতে পড়ে রয়েছে উইঘুর শ্রমিক, রক্তে ভেসে যাচ্ছে। এর মাঝে হান চাইনিজরা নির্মমভাবে পেটাচ্ছে ওদের। উরুমচির উইঘুর ছাত্রছাত্রীরা খেপে গেল। প্রশাসনকে বারবার অনুরোধ করলো কিছু একটা করার, কিন্তু হান চাইনিজ প্রশাসন ওদের অনুরোধ এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিল। সহানুভূতি জানিয়ে অন্তত একটা শোকবার্তা দিতে পারত সরকার, সেটাও দিল না। রাস্তায় নামা ছাড়া কোনো উপায় রইল না উইঘুরদের। নিয়মতান্ত্রিকভাবে এভাবে বছরের পর বছর সরকারের হাতে শোষিত, বঞ্চিত ও নিপীড়িত হওয়ার ফলে যে ক্রোধ জমেছিল উইঘুরদের বুকে, বিস্ফোরণ ঘটল তার। রাস্তায় নামল উইঘুররা দলে দলে,
সরকার এটাই চাচ্ছিল। রাস্তায় নামার জন্য চড়া মূল্য দিতে হলো ওদের। সব শক্তি এক করে ঝাঁপিয়ে পড়ল পুলিশ। দফায় দফায় সংঘর্ষ হলো হান চাইনিজ এবং পুলিশদের সাথে উইঘুরদের। মারা গেল 197 জন। 1500-এর বেশি উইঘুরকে গ্রেফতার করা হলো। অধিকাংশ বন্দীকেই কোনো বিচার করা ছাড়াই মেরে ফেলা হয়। চোখের পানি আটকানোর শত চেষ্টা হার মানল হৃদয় দহনের কাছে। মাহমুদের দু চোখ পেয়ে টপ টপ করে গড়িয়ে পড়ল পানি। ঘরের মধ্যে নেমে এলো ভীষণ নীরবতা। ফিনান্সিয়াল টাইমস পত্রিকা দাবি করে 2009 সালের জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত 4000 উইঘুরকে গ্রেফতার করা হয়। আসল ঘটনা ধামাচাপা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা চালায় সরকার। ইন্টারনেট, মোবাইল ফোন নেটওয়ার্ক সব বন্ধ করে দেয়। 2010 সালের মে মাসে এসে ইন্টারনেট আবার চালু হয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো আরও অনেক মানবাধিকার সংস্থা চীন সরকারকে বারবার অনুরোধ করে গণহত্যার ব্যাপারে স্বাধীনভাবে তদন্ত করতে। রাজি হয় না চীন সরকার। চোখের পানি মুছে কথা শুরু করলো মাহমুদ। এই নরক থেকে পালাতে চাইতাম, কিন্তু সুযোগ পাচ্ছিলাম না। 1999 সালে যুক্তরাজ্যের ল্যাঙ্কাশায়ার বিশ্ববিদ্যালয় থেকে স্কলারশিপ পেলাম। আবেদন করার 6 মাস পর পেলাম পাসপোর্ট। 2000 সালে ছেলেকে নিয়ে বের হয়ে এলাম চীন থেকে। কাগজে কলমে চীনেরা পূর্ব তুর্কিস্তানকে স্বায়ত্তশাসনের মর্যাদা দিয়ে রেখেছে, কিন্তু উইঘুরদের আসলে কোনো ক্ষমতাই নেই। একবার আমার এক বন্ধু একটা কথা বলেছিল, জীবনে কখনো বোধহয় ভুলতে পারবো না সে কথা। বুকের একেবারে ভেতর থেকে দীর্ঘশ্বাস ছেড়ে সে বলেছিল, ইংল্যান্ড বা আমেরিকার মতো এত দূরের দেশে আমি যেতে পারবো না হয়তো, কিন্তু আমি যদি বর্ডারে গিয়ে মিনজানিকের মাধ্যমে আমার ছেলেকে ছুঁড়ে উজবেকিস্তানে পাঠাতে পারতাম তাহলে তাই করতাম। পাঠক দেখুন, এভাবে বছরের পর বছর জুড়ে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে হান চাইনিজের হাতে বৈষম্যের শিকার হচ্ছে উইঘুররা। উইঘুরদের রক্ত পানি করে অর্জিত সম্পদ লুটপাট করে নিয়েছে হান চাইনিজরা। উইঘুররা দেখেছে ওদের ধর্ম ইসলামের উপর বারবার আঘাত হেনেছে হান চাইনিজরা। কোরআন পুড়িয়েছে, মসজিদ ধ্বংস করেছে, ধর্ম নিষিদ্ধ করেছে, আলিমদের গুম করেছে, হত্যা করেছে, সাধারণ মানুষদের ধরে নিয়ে শ্রমদাসত্বে বাধ্য করেছে, গুম করেছে, তারপর অঙ্গ প্রত্যঙ্গ কেটে নিয়ে বিক্রি করেছে, মায়ের ভাষা কেড়ে নিতে চেয়েছে বারবার। উইঘুররা যখনই হান চাইনিজদের জুলুমের মৃদু প্রতিবাদ করেছে তখনই বন্দুকের নল তাক করা হয়েছে ওদের দিকে। ভারী বুট জুতায় পিষে ফেলা হয়েছে গুনে গুনে সবাইকেই। যারাই ন্যায্য অধিকারের কথা বলেছে তাদেরকে উপাধি দিয়েছে বিচ্ছিন্নতাবাদী, উগ্র জাতীয়তাবাদী, জঙ্গি, সন্ত্রাসী। কোনো বিচার ছাড়াই গুলি করে মারা হয়েছে ওদের। কেউ এগিয়ে আসেনি এই আগ্রাসন থামাতে, পুরো পৃথিবী কেউ না। এত কিছুর পরে আর কোনো উপায় না পেয়ে কিছু উইঘুর যুবক যখন যা আছে তাই নিয়ে পাল্টা আঘাত করতে বাধ্য হয়, তখন সেটাকে কি অপরাধ বলা যায়, সন্ত্রাস বলা যায়, জঙ্গিবাদ বলা যায়? আগ্রাসীর আক্রমণের মোকাবেলায় আক্রান্তের প্রতিক্রিয়া কি সন্ত্রাস? দখলদার ইসরায়েলের বিমান আর ট্যাঙ্কের বিরুদ্ধে ফিলিস্তিনি বালকের হাতের গুলতি আর পাথর কি সন্ত্রাস? কাউকে যখন জবাই করা হয় তখন তার হাত পা ছুঁড়ে বাঁচার শেষ চেষ্টা বেপরোয়া ছটফট করে কি সন্ত্রাস? আচ্ছা, ধরে নিলাম এটা সন্ত্রাস, কিন্তু এই কয়েকজন মানুষ মারার অপরাধের প্রতিশোধ নেবার জন্য চীনারা যা করেছে আর এর আগে কয়েক দশক ধরে যা করে এসেছে তা কি কোনো মানুষের পক্ষে করা সম্ভব? উইঘুররা শান্তি চেয়েছে, হানদের পাশাপাশি বসবাস করতে চেয়েছে, কিন্তু হানরা ওদেরকে সবসময় দ্বিতীয় শ্রেণীর নাগরিক ভেবেছে। যতভাবে যতটা সময় নিয়ে ধরে পারে রক্তচোষা জোকের মতো চুষে চুষে খেয়েছে। শান্তির সব কয়টা পথ বন্ধ করে দিয়েছে উইঘুরদের অশ্রু, রক্ত আর লাশে। উইঘুরদের ওপর এমন কঠোর ব্যবহারের কারণ হিসেবে বারবার উগ্রবাদ, সন্ত্রাসবাদকে সামনে টেনে এনে চীন সরকার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এড়িয়ে গিয়েছে। সেই পুরনো কালপ্রিট, অর্থনীতি। সামরিক এবং অর্থনৈতিক খাতে আমেরিকাকে টেক্কা দেওয়া এবং বিশ্বের অন্যান্য দেশগুলোতে নিজেদের ক্ষমতা বাড়ানোর লক্ষ্য সামনে নিয়ে চীন সরকার শুরু করেছে বিশাল এক কর্মযজ্ঞ, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, BRI। এই বেল্ট রোড বা নিউ সিল্ক রোডের মাধ্যমে ইউরোপ, এশিয়ার অনেক দেশের সাথে সরাসরি নিরবচ্ছিন্ন যোগাযোগের সুযোগ সৃষ্টি হবে চীনের। 60টা দেশের ভেতর দিয়ে এই বেল্ট রোড তৈরির কাজ প্রায়
$200 বিলিয়ন বিনিয়োগ করেছে চীন। সড়ক, গ্যাসের পাইপ, অপটিক্যাল ফাইবার সব কিছু থাকছে এই বেল্ট রোডের ইনিশিয়েটিভের মধ্যে। ব্যবসা বাণিজ্যে তুমুল গতি পাবে এই রোডের কারণে। সেই সাথে বিশ্ব দরবারে বাড়বে চীনের প্রভাব। চীন থেকে বের হওয়া এই বেল্ট রোডের অধিকাংশ করিডোর গেছে পূর্ব তুর্কিস্তান দিয়ে। চীনেরা চাইছে এই রোড বা এই এলাকা নিরাপদ রাখতে, তাই বেয়ারা উইঘুরদের সন্ত্রাসী জঙ্গি বানিয়ে ওদের শায়েস্তা করার অজুহাতে নিরাপত্তা চাদরে ঢেকে ফেলেছে পুরো তুর্কিস্তান। একেবারে নিশ্চিহ্ন করে ফেলতে চাইছে উইঘুরদের। বহুক্ষণ নীরব থেকে ঠান্ডা গলায় মাহমুদ স্বগোক্তির মতো করে বলছিল, উইঘুররা সবসময় একেবারেই মৌলিক অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমেছে। 2097 এর গুলজাতে বিক্ষোভ সমাবেশ থেকে গ্রেফতার হওয়া অনেকেই পরনের কাপড় ছিল কাফনের কাপড়। মরার প্রস্তুতি নিয়েই মিছিল এসেছিল তারা। আমাকে বলুন, কখন একজন মানুষ কাফনের কাপড় পরে রাস্তায় নামে? যখন জীবনের সব কিছু হারিয়ে তার হারানোর আর কিছুই থাকে না, তখনই তো, তাই না? উইঘুররা ঠিক এই অবস্থায় রাস্তায় নেমেছে বারবার, কিন্তু প্রত্যেকবারই চীন সরকার কথা বলেছে বন্দুকের ভাষায়, জঙ্গলের আইনে। চোখে একটা দীপ্তি খেলে গেল মাহমুদ করিমের। একটু হাসার ব্যর্থ চেষ্টা করে বলল, এত সুন্দর একটা জায়গা আল্লাহ ধ্বংস করে দেবেন না। একদিন অবশ্যই সবাই ঘুরে দাঁড়াবে, সুদিন আসবেই ইনশাআল্লাহ। আমরাও মাহমুদের মতো খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি সুদিন আসবেই। আজকালকার অন্য অনেক কিছুর মতোই ঘটনার শুরুটা অনলাইনে। বেশ কয়েক বছর ধরে এলাকায় চলছে নগরায়ণ প্রকল্প। পুরনো বিল্ডিংগুলোর ধ্বংসস্তূপের ওপর দাঁড়াচ্ছে নতুনগুলো। নানগাং মসজিদের স্থান পরিবর্তন করার দরকার দেখা দিল। নতুন জায়গা ঠিক করে দিল নগর কর্তৃপক্ষ। বিশাল এক অত্যাধুনিক কন্ডোমিনিয়ামের পাশে এটি। কিন্তু ব্যাপারটা পছন্দ হলো না কন্ডোমিনিয়ামের মধ্যবিত্ত বাসিন্দাদের। চীনের সোশ্যাল মিডিয়াতে শুরু হলো ইসলাম বিদ্বেষী প্রচারণার ঝড়। প্রতিবাদকারীদের অধিকাংশই হান চাইনিজ। একজন বুদ্ধি দিয়ে বসল, নগর কর্তৃপক্ষের কাছে মসজিদ তৈরির বন্ধের দাবি জানানো উচিত। কাজ না হলে শুয়োরের মাথা, শুয়োরের রক্ত। অবিশ্বাস্য দ্রুত গতিতে ছড়িয়ে পড়ল 4টা শব্দ, শুয়োরের মাথা, শুয়োরের রক্ত। ডিসেম্বর নাগাদ আশঙ্কা ছড়িয়ে পড়ল মুসল্লিদের মাঝে। ইমাম সাহেবের কাছে গিয়ে অভিযোগ করতে শুরু করলেন অনেকে। ওরা বলেছে মসজিদের সামনে শুয়োরের মাথা ঝুলিয়ে দেবে, তাহলে আমরা তা সরিয়ে নেব। ওরা বলছে মাটিতে শুকুরের মাথা পুঁতে রাখবে, আমরা সেটা মাটি খুঁড়ে তুলে নেব। 2017 সালের 1 জানুয়ারি ওরা ঠিক তাই করল। নানগাং মসজিদের বাইরে ঝুলিয়ে দেওয়া হলো শুয়োরের কাটা মাথা, ছিটানো হলো রক্ত। মসজিদের সামনের মাটিতে পুঁতেও রাখা হলো কিছু। ইমাম সাহেবকে টেক্সট মেসেজ দিয়ে হুমকি দিল একজন, তোমার পরিবারের কেউ যদি মারা যায় তাহলে আমি তোমাকে একটা কফিন দিতে পারবো, চিন্তার কিছু নেই। যদি একাধিক কফিন লাগে তাহলে তাও দিতে পারবো। ইমাম সাহেব নিজ হাতে মাটি খুঁড়ে মাথাগুলো বের করেছিলেন কিনা জানা যায় না, তবে এটুকু জানা যায় যে পরিস্থিতি নিয়ে আশঙ্কা ব্যক্ত করার পর সাংবাদিকদের মাধ্যমে শুয়োরের রক্তওয়ালা মানুষগুলো এর কাছে শান্তির বার্তা পৌঁছে দিতে চেয়েছিলেন তিনি। বলেছিলেন, আমরা চাই তারা জানুক মুসলিমরা ভালো মানুষ, ভালো নাগরিক। আমরা শান্তিপ্রিয়, সহনশীল, অসাম্প্রদায়িক। আমরা ভালো চাইনিজ। কথাগুলো বলার সময় ইমাম সাহেবের পেছনে দেয়ালে ঝুলছিল চাইনিজ ধর্ম মন্ত্রণালয়ের অফিসারদের সাথে তার হাস্যোজ্জ্বল ছবি। নানগাং মসজিদের এই ইমাম সাহেবের মতো অনেকে ইসলামকে কাস্টমাইজ করে, কাটছাট করে নিয়ে গান্ধীবাদ ইসলাম প্রচার করে। কাফের, নাস্তিক, মুশরিকদের মন পাওয়ার জন্য মাই নেম ইজ খান অ্যান্ড আই অ্যাম নট আ টেরোরিস্ট টাইপ স্লোগানে অফলাইন অনলাইনের দুনিয়া ছেয়ে ফেলে। ছাড় দিয়ে দিতে আল্লাহর কাছে মনোনীত একমাত্র ইসলাম এবং পরিপূর্ণ জীবন ব্যবস্থাকে সীমাবদ্ধ করে ফেলে নামাজ রোজার মতো কয়েকটি বিষয়ে। ইসলামকে পরিণত করে আচার সর্বস্ব ধর্মে। ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এতে না কোনো কিছু যোগ করার আছে আর না কোনো কিছু বাদ দেওয়ার আছে। কাফির মুশরিকদের কাছে ইসলামকে মানবিক শান্তির ধর্ম হিসেবে উপস্থাপন করার জন্য, একে কাস্টমাইজ করার জন্য কোনো অধিকার কাউকে দেওয়া হয়নি, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত না। আল্লাহ যেভাবে ইসলাম পাঠিয়েছেন ঠিক সেভাবেই প্রচার করতে হবে। কিছু বিষয় লুকিয়ে রেখে বা হিকমার নামে
একটু অন্যভাবে ব্যাখ্যা করলে কাফির মুশরিকদের দিনের দাওয়াত দেওয়া আসলে ঘুরিয়ে ফিরে দিনকে বিকৃত করাই। আর এভাবে কশ্চিনকালেও কাফির মুশরিকদের সন্তুষ্ট বা খুশি করা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ইহুদি খ্রিস্টানরা কখনোই তোমাদের ওপর সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তাদের ধর্ম গ্রহণ করো। সূরা বাকারা আয়াত 120। সন্তুষ্ট করা যায়নি হান চাইনিজদেরও। ঠিকই তারা মসজিদ ভেঙেছে একটার পর একটা, ঠিকই তারা বিষাক্ত দাঁতের কামড় বসিয়েছে মুসলিমদের শাহরগে। ফিরিঙ্গি শ্বেতাঙ্গদের ব্যাপারে আমাদের কমন একটা ভুল ধারণা হলো ওদের সরকার আর মিডিয়া খারাপ, কিন্তু সাধারণ তথাকথিত বেসামরিক মানুষজন একেবারে দেবদূত, মায়ের পেট থেকে সদ্য টুপ করে পড়া এক একটা নিষ্পাপ শিশু। কিন্তু আসলেই কি তাই? বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই এই বইয়ে। ইলম হাউস পাবলিকেশন থেকে প্রকাশিত লেখক আসিফ আদনানের চিন্তা অপরাধ বইটির শ্বেত সন্ত্রাস আর্টিকেলটি পড়ার অনুরোধ রইল। চীনের ব্যাপারেও আমরা অনেকেই এ ধারণা রাখি, ভাবি যে শুধু নাস্তিক কমিউনিস্ট চীনা সরকার উইঘুর কাজাকদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ চালিয়ে যাচ্ছে, সাধারণ চীনেরা খায় দায় ফুর্তি করে ঘুমায় প্রজনন করে। বিষয়টা এমন না। অপরিসীম ঘৃণা আর আক্রোশ নিয়ে সাধারণ হান চাইনিজরাও নেমেছে মুসলিমদের শেকড় উপড়ে ফেলার এই একতরফা যুদ্ধে। এর অনেক প্রমাণ এরই মধ্যে পেছনের ঘটনা প্রবাহগুলোতে আপনারা শুনেছেন। হান চাইনিজদের হাতে উইঘুর, কাজাক বা হুই মুসলিমরা ব্যাপক বৈষম্যের শিকার হয়। উন্মাসিক মানসিকতার চীনারা মুসলিমদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে রেখেছে বহু যুগ আগে থেকেই। আমরা আগেই এ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। চীন সরকার রেডিও, টেলিভিশন বা পত্রপত্রিকায় ব্যাপক মাত্রায় সেন্সর করে, তাই বছরের পর বছর জুড়ে হান চীনাদের মনে মুসলিমদের প্রতি পুষে রাখা বিদ্বেষ, ঘৃণার কথা মিডিয়াতে তেমন একটা আসেনি, অফলাইনেই থেকে গেছে। কিন্তু ইন্টারনেট আর সোশ্যাল সাইটগুলোর উত্থান মুসলিম বিদ্বেষী হান চীনাদের হাতে তুলে দেয় আলাদিনের জাদুর চেরাগ। মনের মধ্যে পুষে রাখা সবটুকু ঘৃণা তারা উগড়ে দেয় সোশ্যাল সাইটে। আমরা আগেই দেখেছি উইঘুরদের ভাষা আর হান চাইনিজদের ভাষা এক নয়। উইঘুররা আরবি হরফে তাদের ভাষাকে লিখিত রূপ দেয়। হান চাইনিজদের মতো উইঘুররাও ব্যবহার শুরু করে ইন্টারনেটের। হান চাইনিজরা দেখলো ইন্টারনেট ভরে গিয়েছে আরবি হরফে। উইঘুররা ইসলামী আলিমদের লেকচার শেয়ার করছে, নামাজ, রোজা, হজ নিয়ে কথা বলছে, দৈনন্দিন জীবনের একান্ত প্রয়োজনীয় মাসলা মাসাইলের খোঁজ করছে। ব্যাস, শোরগোল শুরু হয়ে গেল। দেশটা এবার আফগানিস্তান, পাকিস্তান হয়ে যাবে। চীনে তালিবান শাসন শুরু হবে, তাদের দেশ ভরে যাবে জঙ্গিতে। অথচ পূর্ব তুর্কিস্তানের মুসলমানরা আগন্তুক না, শতশরা বছর ধরে মুসলিমরা সেখানে বসবাস করছে। বরং হান চীনারাই এই 2 দিন হলো সেখানে আবাস গেড়েছে। মুসলিমদের নিয়ে বানানো নানা ষড়যন্ত্র তত্ত্বে ভরে গেল হান চীনাদের সোশ্যাল মিডিয়া। উইঘুররা সবাই এক একটা সন্ত্রাসী, এরা বর্বর, অসভ্য। ইসলাম চীনকে 1400 বছর পেছনে নিয়ে যেতে চায়। অনলাইন অফলাইনে ছড়ানো হলো রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করতে হবে, কারণ মুসলিমদের প্রত্যেকের জন্য কোটা ঠিক করা আছে। প্রত্যেক বছর অন্তত 3 জন হান চীনাকে পরপারে পাঠাতে হবে। হালাল রেস্টুরেন্ট নিয়ে ষড়যন্ত্র তত্ত্ব বানানো হলো। বলা হলো যাদের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা হালাল রেস্টুরেন্টগুলো আসলে মুসলিমদের শক্তিশালী ঘাঁটি। এর মাধ্যমে তারা দিন দিন তাদের ক্ষমতা বৃদ্ধি করছে। ঝড়ের মতো লাইক, কমেন্ট, শেয়ার হলো। ব্যাপক মাত্রায় ঘৃণার চাষাবাদ করা হলো কমেন্ট সেকশনে। শুধু যে অশিক্ষিত বা অর্ধশিক্ষিত সাধারণ হান চীনাদের মধ্যেই মুসলিম বিদ্বেষে চাষাবাদ হয় তা না, অনেক অনেক উচ্চশিক্ষিত লিবারেল হান চীনারাও মুসলিমদের ব্যাপারে ঠিক একই ধারণা পোষণ করে, যেমন করে একজন সাধারণ শ্রমিক টাইপের চাইনিজ। উইঘুরদের কীভাবে শায়েস্তা করতে হবে, কীভাবে পূর্ব তুর্কিস্তানের ধনসম্পদ লুটেপুটে নিতে হবে, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা ক্লাসে সেই সবকও দিয়ে বেড়ান। উইঘুর সহকর্মীদের কমিউনিস্ট পার্টির প্রতি আনুগত্য যাচাই করার দায়িত্ব স্বেচ্ছায় নিজের কাঁধে তুলে নিয়েছে হান চীনারা। প্রায়ই রমজানের দুপুরে হান চীনারা তাদের মুসলিম সহকর্মীদের লাঞ্চ খাবার নিমন্ত্রণ করে। কড়া নজর রাখা হচ্ছে কে খাবার খাচ্ছে আর কে খাচ্ছে না। এমনকি অনেক সময় উইঘুর মুসলিমদের টয়লেটে সেহরি খেতে হয়, কারণ শেষ রাতে সেহরি খাবার জন্য ঘুম থেকে উঠলে লাইট অন করতে হবে। ঘরে আলো দেখে বাইরের হান চাইনিজরা সন্দেহ করবে এই উইঘুররা বোধহয় রোজা রাখার জন্য সেহরি খাচ্ছে। আর তখন উইঘুরদের
সোজা পাঠিয়ে দেওয়া হবে ক্যাম্পে। ভার্সিটির ছাত্র, মিডিয়ার প্রভাবশালী সাংবাদিক বা ব্যবসায়ী সবার কাছেই মুসলিমরা বর্বর, ইসলাম ধর্ম কুসংস্কার ছাড়া আর কিছুই না। আসলে নির্দোষ না কেউই, প্রত্যেকের হাতেই লেগে আছে রক্ত। প্রত্যেক হান চীনা দায়ী উইঘুরদের কান্নার জন্য। অনলাইনে অফলাইনে যে ঘৃণা, যে বিদ্বেষ ছড়ানো হয়েছে মুসলিমদের বিরুদ্ধে, সেটার উপরই গড়ে উঠেছে এক একটা কনসেন্ট্রেশন ক্যাম্প। সকাল থেকে চীন ট্রাইব্যুনালের চেয়ারম্যান জিওফ্রি নাইসের মনের অবস্থা খুব খারাপ, অথচ আজ তার মন খারাপ হবার কথা ছিল না। সমীকরণ অনুসারে হাঁপ ছেড়ে বাঁচার কথা তার, বিশাল একটা কাজ করার তৃপ্তিতে আচ্ছন্ন হয়ে থাকার কথা তার। প্রায় 1 বছর ধরে অমানসিক পরিশ্রম করতে হয়েছে তার টিমের প্রত্যেকটা সদস্যকে। রাত দিন এক করে খেটেছেন তিনিও। ঘন্টার পর ঘন্টা বসে 50 জনেরও বেশি মানুষের অভিজ্ঞতা শুনতে হয়েছে। গাতা গাতা তথ্য প্রমাণ নিয়ে তার টিমের সামনে হাজির হয়েছে বিশ্বের আনাচে কানাচে থাকা ইনভেস্টিগেটর, মানবাধিকার কর্মী, আইনজীবী, লেখক, গবেষক। যাচাই বাছাই করতে হয়েছে তাদের কাছ থেকে পাওয়া নানান তথ্য। অনেক দীর্ঘ রাত জাগা, অনেক পরীক্ষা নিরীক্ষার পর চীন ট্রাইব্যুনাল নিশ্চিত করেছে আসলেই এক মারাত্মক ঘটনা ঘটে গেছে। চেয়ারম্যান হিসেবে জিওফ্রি নাইসের কাঁধে পড়েছে 21 শতকের সবচেয়ে ভয়াবহ ট্র্যাজেডি বিশ্ববাসীর সামনে উপস্থাপন করার দায়িত্ব। এর আগেও এমন কঠিন দায়িত্ব পালন করেছেন নাইট উপাধি পাওয়া জেনোসাইড বিশেষজ্ঞ নাইস। ব্যারিস্টার হিসেবে কাজ করেছেন 48 বছর, 34 বছর কাজ করেছেন বিচারক হিসেবে। কিন্তু তার মন কিছুতেই স্থির হচ্ছে না, মন দিতে পারছেন না কিছুতেই। বারবার মাথার মধ্যে ঘাই মারছে একটাই প্রশ্ন, এমনও কি হওয়া সম্ভব? লন্ডন, জুন 17, 2019। প্রশস্ত হলরুম, গিজগিজ করছে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা সাংবাদিক, গবেষক, মানবাধিকার কর্মী, আইনজীবীতে। একটু এলোমেলোভাবে যে যার সিট খুঁজে নিচ্ছে। চীন ট্রাইব্যুনালের লিগ্যাল কাউন্সিল হামিদ সাবাই মাইক্রোফোনে ঘোষণা করলেন, জিওফ্রি নাইস আসছেন, উঠে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করুন। সবাই আসন গ্রহণ করার পর মাইক্রোফোন টেনে নিয়ে কথা বলা শুরু করলেন জিওফ্রি। মুহূর্তে নীরব হয়ে গেল হলরুমের গুঞ্জন। পিনপত নীরবতার মাঝে জিওফ্রি কাঁপা কাঁপা গলায় বলে গেলেন 21 শতকের সবচেয়ে নির্মম, অস্বস্তিকর, চেপে রাখা সত্য। দ্য চায়না ট্রাইব্যুনাল এই সিদ্ধান্তে এসে উপনীত হয়েছে যে চীন সরকার বছরের পর বছর ধরে ফালুন গং, উইঘুর, কাজাখ বন্দীদের থেকে ব্যাপক মাত্রায় জোরপূর্বক অর্গান হারভেস্টিং করাচ্ছে। জীবন্ত বন্দীদের দেহ থেকেই কিডনি, লিভার, হৃৎপিণ্ড, ফুসফুস, কর্নিয়া, স্কিন কেটে নিয়ে বিক্রি করছে চীন। অসংখ্য লোক কেন নিখোঁজ হচ্ছে, তারা কেন রহস্যময়ভাবে মারা যাচ্ছে, তার সন্তোষজনক কোনো ব্যাখ্যা চীন সরকারের কাছে নেই। যেমন নেই এত কম সংখ্যক দাতা, চিকিৎসা অবকাঠামো থাকার পরেও কিভাবে তারা এত বেশি সংখ্যক অর্গান ট্রান্সপ্ল্যান্ট করেছে তার জবাব। হান চাইনিজ পুরুষদের সাথে উইঘুরদের জোর করে বিয়ে দেওয়া, গুম, খুন সহ বিভিন্ন কারণে এমন মনে করার যথেষ্ট কারণ আছে যে চীনের বিরুদ্ধে অর্গান হারভেস্টিংয়ের এই অভিযোগে ভয়াবহ বাস্তবতার খুব সামান্য একটা অংশ উঠে এসেছে। চীনে যা চলছে তা আধুনিক সময়ে মুসলিমদের উপর সর্ববৃহৎ সাংস্কৃতিক গণহত্যা। আমাদের হাতে আসা তথ্য প্রমাণ এটাই নিশ্চিত করে, চীনের অর্গান হারভেস্টিং গত শতাব্দীর সবচেয়ে জঘন্য অপরাধগুলোর সমমাত্রার অপরাধ। গ্যাস চেম্বারে ইহুদিদের গণহত্যা রুয়ান্ডার গণহত্যার মতোই ভয়াবহ এই অপরাধ। চীন সরকার চীনের ডাক্তার, চিকিৎসাকর্মী, চিকিৎসা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, বিশেষ করে এয়ারলাইন, ট্রাভেল কোম্পানি, ফিনান্সিয়াল এজেন্সি, ইন্স্যুরেন্স, ল ফার্ম, ট্যুরিস্ট, শিক্ষা প্রতিষ্ঠান, এদের সাথে কথা বলার সময় প্রত্যেকেরই মাথায় রাখতে হবে তারা একদল অপরাধীর সাথে কথা বলছে। ট্রাইব্যুনাল চীন সরকারকে আমন্ত্রণ জানিয়েছিল তারা যেন লন্ডনের শুনানিতে প্রতিনিধি পাঠায়, কিন্তু চীন সরকার কোনো আগ্রহ দেখায়নি। তারা সেই একই গীত গেয়ে গেছে বারবার। চীনের বিরুদ্ধে অর্গান হারভেস্টিংয়ের যে অভিযোগ উঠেছে তা সর্বৈব মিথ্যা, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এই পর্যন্ত তাদের বিরুদ্ধে উত্থাপিত প্রমাণগুলোর কোনো খণ্ডন হাজির করতে পারেনি চীন সরকার। অর্গান ডোনারের সংখ্যা এবং অপারেশন সংখ্যার যে বিশাল গড়মিল ছিল তা জোড়াতালি দিয়ে ঠিক করতে চেয়েছিল সরকার, কিন্তু সেই জোচ্চুরি
কঠিন ধরা খেয়ে গেছে গবেষকদের কাছে। অসংখ্য গবেষক জানিয়েছেন ব্যাক ক্যালকুলেশন করে, অর্থাৎ উত্তর মিলিয়ে উল্টো হিসাব কষে চীন সরকার হিসাব মিলাতে চেয়েছে। এত জঘন্য অপরাধ করার পরেও বেকসুর খালাস পেয়ে যাচ্ছে চীন। চীনের গায়ে ফুলের টোকাটি পর্যন্ত দিচ্ছে না কেউ। খুবই কম প্রেস কভারেজ পেয়েছে চীন ট্রাইব্যুনাল। অথচ দেখুন ট্রাইব্যুনালের সদস্যরা কত বাঘা বাঘা পণ্ডিত ব্যক্তি। চেয়ারম্যান জিওফ্রি নাইস কিউসি 48 বছর ধরে ব্যারিস্টারি করেছেন, বিচারক ছিলেন 34 বছর, পেয়েছেন নাইট উপাধি। জাতিসংঘের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুগোস্লাভিয়া ইস্যুতে সার্বিয়ান প্রেসিডেন্ট স্লাবোদান মিলোসেভিচের বিচার পরিচালনা করেছিলেন এই জিওফ্রি নাইস। ট্রাইব্যুনালের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন আমেরিকা, ইংল্যান্ড, মালয়েশিয়া, ইরান থেকে আসা নামজাদা প্রফেসর, মানবাধিকার আইনজীবী। কেউ যখন সামনে আসছিল না, তখন 21 শতকে মানবতার বিরুদ্ধে সবচেয়ে জঘন্য নিয়মতান্ত্রিক অপরাধে ফিরিস্তি তুলে ধরেছিলেন তারা। কিন্তু বিশ্বের তাবৎ বড় বড় সংবাদ মাধ্যম এই নিয়ে তেমন কোনো মাতামাতিই হয়নি। এ প্রবন্ধ লেখার আগে আমাদের যেমন কোনো ধারণা ছিল না চায়না ট্রাইব্যুনাল নিয়ে, তেমনি আমরা শতভাগ নিশ্চিত আপনাদেরও কেউই বোধহয় নাম শোনেননি চায়না ট্রাইব্যুনালের। অভিমান ভরা গলায় হামিদ সাহেব বলছিলেন, যারা চীনকে সবসময় সমর্থন করে আসে এ ব্যাপারে তারা মুখে তালা দিয়ে আছে। ট্রান্সপ্লান্টেশন সোসাইটি দেখেও না দেখার ভান করছে। স্যার জিওফ্রি নাইস ব্যথিত গলায় জানালেন, আন্তর্জাতিক সংস্থা এবং বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলোর কর্তব্য ছিল হতভাগ্য মানুষগুলোকে রক্ষা করার। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, অনেকেই চীনের অর্গান হারভেস্টিংয়ের ব্যাপারে সন্দেহ প্রকাশ করছে, কারণ এই সন্দেহ তাদের উইঘুর কাজাক মুসলিমদের ব্যাপারে উদাসীন থাকার লাইসেন্স দিচ্ছে। অর্ডার পাওয়া মাত্রই যাদের জীবন্ত শরীর থেকে অর্গান কেটে নেওয়া হয়। শুধু অর্গান হারভেস্টিং নয়, আরও কত অসংখ্য উপায়ে উইঘুরদের উপর নির্যাতন চালাচ্ছে চাইনিজরা। উইঘুর মুসলিমদের উপর চীনের অত্যাচারের ক্ষেত্রে জেনোসাইড বিশেষজ্ঞরা সবাই বলছে এটা 21 শতকের সবচেয়ে নৃশংস, সবচেয়ে ঠান্ডা মাথার বিভৎস হত্যাকাণ্ড। ইহুদিদের যেভাবে গ্যাস চেম্বারে মেরেছিল হিটলার, ঠিক একই রকম বর্বর অত্যাচারের সম্মুখীন হচ্ছে উইঘুর কাজাক মুসলিমরা। ইহুদিদের রক্ষার্থে এগিয়ে এসেছিল প্রায় পুরো বিশ্ব। মুসলিম উইঘুরদের জন্য বিশ্ব কি করল? ইংল্যান্ড 22টা দেশ সাথে নিয়ে জাতিসংঘে চীন সরকারের সমালোচনা করেছে। 26 দেশে 270 জন একাডেমিক যৌথ বিবৃতি দিয়েছে চীনের বিরুদ্ধে। বিবৃতিতে বলা হয়েছে, চীনে মহামারী আকারে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে, সুপরিকল্পিতভাবে সংস্কৃতি ধ্বংস করা হচ্ছে। আমেরিকা, অস্ট্রেলিয়া, জার্মানি, সুইডেন ইত্যাদি দেশ অল্প বিস্তর মুখ খুলেছে চীনের বিরুদ্ধে। আমেরিকান কংগ্রেসের নিম্নকক্ষ চায়না বিল পাশ করে বলছে চীন সরকারের সদস্যদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হোক। প্রেসিডেন্ট ট্রাম্পকে আহ্বান করে বলেছে, মিস্টার প্রেসিডেন্ট, উইঘুরদের উপর অত্যাচার চালানোর জন্য আপনি চীন সরকারের নিন্দা জ্ঞাপন করে বক্তব্য দিন। কিন্তু ব্যবসায়িক স্বার্থ রক্ষার জন্য চীনের ওপর অবরোধ আরোপের প্রস্তাব পাশ করতে দেয়নি ডোনাল্ড ট্রাম্প। শুনে হয়তো মনে হতে পারে পশ্চিমা বিশ্ব অনেক কিছু করছে, কিন্তু এগুলো আসলে উঁচু মানের কিছু স্ট্যান্ডবাজি আর হাতসাফাই ছাড়া আর কিছু না। 2014 সালে আমেরিকা ইরাক আর সিরিয়া আক্রমণ করেছিল। অজুহাত কী দিয়েছিল জানেন? কয়েক হাজার ইয়েজিদিকে বাঁচানোর জন্য ওরা যুদ্ধ করছে, মানবাধিকার জন্য যুদ্ধ করছে। একইভাবে প্রায় 20 বছর ধরে আফগানিস্তানে যুদ্ধ করার পুরোটা সময় জুড়ে আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব নারী স্বাধীনতা আর অধিকারের মন্ত্র জপে গেছে। আফগানিস্তানে আমাদের উপস্থিতি জরুরি, তা না হলে এখানকার নারীদের স্বাধীনতা আর অধিকার খর্ব হবে। গত প্রায় 8 দশকে আমেরিকা আর পশ্চিমা বিশ্ব যতগুলো যুদ্ধ করেছে, যতগুলো অভ্যুত্থান কিংবা বিপ্লব সমর্থন করেছে, সবগুলোতে অজুহাত হিসেবে আওড়েছে মানবতা, স্বাধীনতা আর অধিকারের বলি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদিদের উপর চালানো নাৎসিদের হত্যাযজ্ঞের অজুহাত দিয়ে ইহুদিদের অধিকারের কথা বলে প্রায় 8 দশক ধরে পশ্চিমা বিশ্ব সমর্থন দিয়ে যাচ্ছে জায়ানবাদী দখলদার খুনি হত্যাকারী ইসরায়েলকে। কিন্তু যখন মুসলিমদের উপর অবিশ্বাস্য নিষ্ঠুরতায় নির্যাতন, হত্যা, ধর্ষণ চলছে, তখন পশ্চিমা বিশ্বের মানবতার জজবা সীমাবদ্ধ হয়ে গেছে নিন্দা, প্রস্তাব আর সমালোচনার মধ্যে। অন্যদিকে বিস্ময়কর মাত্রায় উদাসীনতা দেখিয়েছে বিশ্ব মিডিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদি গণহত্যার বিরুদ্ধে মিডিয়া অত্যন্ত সরব ভূমিকা পালন করেছে। অসংখ্য সংবাদ প্রকাশিত হয়েছে, ডকুমেন্টারি বানানো হয়েছে। বিশ্বের আনাচে কানাচে গণহত্যার কথা পৌঁছে দেওয়ার জন্য
নিরলসভাবে কাজ করে গিয়েছে। অথচ সেই একই মাত্রার গণহত্যার শিকার হওয়া উইঘুরদের ব্যাপারে মিডিয়ায় আশ্চর্য নীরবতা নেমে এসেছে। যতটুকু দায়িত্ব পালন করা দরকার ছিল মিডিয়ার, উইঘুরদের ব্যাপারে বিশ্ববাসী যতটা দৃষ্টি আকর্ষণ করা দরকার ছিল তার একাংশ করেনি মিডিয়া। মুসলিমদের হাতে 2-1জন লোক নিহত হলেও মিডিয়াতে কালবৈশাখী ঝড় ওঠে, কিন্তু উইঘুর মুসলিমদের ওপর চীনের এত নৃশংসতার পরেও মিডিয়া শান্ত হয়ে আছে। অদ্ভুত নীরবতা নেমে এসেছে বিশ্বের কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবীদের মাঝেও। ইহুদিদের গণহত্যার পর অজস্র গান, কবিতা লেখা হয়েছিল, বানানো হয়েছিল হৃদয় কাড়া অসংখ্য চলচ্চিত্র। আজ 70 বছর পরেও বানানো হচ্ছে। একটার পর একটা বেস্ট সেলিং বই লেখা হয়েছে, নোবেল পুরস্কার দেওয়া হয়েছে লেখকদের। অথচ উইঘুরদের ব্যাপারে চুপ এরাও, তেমন কোনো সারা শব্দ নেই। মানব ধর্ম বড় ধর্ম, মানবতাই আমার ধর্ম, দিন শেষে আমরা সবাই মানুষ ইত্যাদি স্লোগান দেওয়া সুশীলরাও নিশ্চুপ। 2-1জন সেলিব্রিটি যারা উইঘুরদের পক্ষে কথা বলেছেন, কঠিন সমালোচনা শিকার হয়েছেন তারা। ব্যাস, এই হলো 21 শতকের সবচেয়ে ভয়ঙ্কর হত্যাকাণ্ড থামানোর জন্য সমগ্র বিশ্বে মানবতা, নারী স্বাধীনতা, গণতন্ত্র ফেরি করে বেড়ানো মোরল, মিডিয়া আর বুদ্ধিজীবীদের ভূমিকা। আধুনিক পৃথিবীর ইতিহাসের জঘন্যতম গণহত্যার শিকার উইঘুরদের ব্যাপারে এরা নিশ্চুপ। কেন? উইঘুরদের ব্যাপারে জাতিসংঘ কি করল? চীন সরকার একটার পর একটা রেজুলেশন ভেঙেছে জাতিসংঘের। তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে জাতিসংঘ? মানবাধিকার রক্ষার যে প্রকল্প, যে সংকল্প নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে জাতিসংঘ, মানবাধিকার রক্ষার যে ঘোষণা তারা দিয়েছে, মানবতার এই চরম দুর্দিনে কি ভূমিকা পালন করছে জাতিসংঘ? ইউএন কমিটি অন এলিমিনেশন অব রেসিয়াল ডিসক্রিমিনেশন চীনকে আহ্বান জানিয়েছে দ্রুত উইঘুর মুসলিমদের কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে মুক্ত করে দেওয়ার জন্য। সেই সাথে উইঘুর কাজাক মুসলিমদের হয়রানি করা বন্ধের অনুরোধ জানিয়েছে। সভা, সেমিনার করা। কিছুদিন পর পর আমরা গভীরভাবে উদ্বিগ্ন, সব উইঘুর বন্দীকে মুক্তি দিতে হবে। আমরা চীনকে এই গণহত্যা বন্ধের আহ্বান জানাচ্ছি। এই টাইপের ডায়ালগ ছাড়া আর কিছুই করেনি জাতিসংঘ। কিছুদিন ঝিম মেরে থাকা, তারপর উঠে উইঘুরদের পক্ষে 2-4টা বিবৃতি দিয়ে আবার ঝিম মেরে যাওয়া, এরকম ধরাবাঁধা রুটিন ফলো করছে জাতিসংঘ। নাফ নদীর পানি যখন রোহিঙ্গাদের রক্তে লাল হয়ে যাচ্ছিল, বাচ্চাদের সামনে যখন নেড়ামাথার বৌদ্ধরা মায়েদের ধর্ষণ করছিল, মায়েদের সামনেই যখন বেউনের দিয়ে বাচ্চাদের পেট চিরে ফেলা হচ্ছিল, অর্ধমৃত শিশুকে ছুঁড়ে ফেলা হচ্ছিল অগ্নিকুণ্ডে, যখন পাইকারি হারে রোহিঙ্গা পুরুষদের জবাই করছিল নাকাসা বাহিনী, তখনও ঠিক একই রুটিন ফলো করেছে জাতিসংঘ। সকাল বিকাল দুবেলা নিয়ম করে বিবৃতি দিয়েছে। আমরা গভীরভাবে উদ্বিগ্ন। মোদি সরকার ক্যাব এনআরসি করে অসংখ্য মুসলিমকে ভিটেমাটি ছাড়া করছে। নিয়মতান্ত্রিকভাবে পুরো ভারতবর্ষ জুড়ে গণহত্যার ময়দান তৈরি করেছে। ছুতো খুঁজছে গণহত্যা শুরু করার। কেবল গরু খাবার কারণে মুসলিমদের পিটিয়ে মারছে, সবার সামনে মসজিদ পোড়াচ্ছে, কোরআন পোড়াচ্ছে, মসজিদের মিনারে হনুমানের পতাকা উড়াচ্ছে, প্রতিবেশী বাংলাদেশ দখল নেওয়ার হুমকি দিচ্ছে নিয়মিত। কিন্তু জাতিসংঘ দেখেও দেখছে না। গোমূত্রখোর ভারতীয় সেনাদের হাতে গত 27 বছরে 1 লাখ মুসলিম মরেছে কাশ্মীরে। ধর্ষণের শিকার হয়েছে 10,000-এরও বেশি মুসলিম নারী। সবার সামনে প্রকাশ্য দিবালোকে পাড়ার মাস্তানদের মতো গুন্ডামি করে করে কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল করেছে মোদি সরকার। জাতিসংঘের অসংখ্য রেজুলেশন ভেঙে দখল করে নিয়েছে কাশ্মীর, কিন্তু জাতিসংঘ এক্ষেত্রেও বাধ্য ছেলের মতো রুটিন ফলো করে কেবল বলে গেছে, আমরা গভীরভাবে উদ্বিগ্ন। 2003 সালে ইরাকের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ তোলা হলো, সাদ্দাম হোসেনের কাছে নাকি মারাত্মক গণবিধ্বংসী অস্ত্র আছে। দানব সাদ্দাম হোসেনের হাত থেকে বিশ্ববাসীকে রক্ষা করার মহান ব্রত নিয়ে আমেরিকা অ্যান্ড কোং আক্রমণ করে বসে ইরাক। ছারখার হয়ে যায় দেশটা। আবু গারিব কারাগারে আমেরিকান সৈন্যরা ইরাকি বন্দীদের নগ্ন করে একের ওপর আরেকজনকে শুইয়ে পিরামিড বানায়, গোপনাঙ্গে শক দেয়, পরিবারের সামনেই গণধর্ষণ করে মেরে ফেলে 14 বছরের আবির আল জানাবির মতো অসংখ্য মুসলিম কিশোরী আর নারীদের। মারা যায় কমপক্ষে 5 লাখ মানুষ। পরে জানা গেল ইরাকের কাছে বিধ্বংসী অস্ত্র থাকার যে অভিযোগ তোলা হয়েছিল
তার সর্বৈভব মিথ্যা। বলা হলো সরি, ব্যাস। জাতিসংঘ এখানেও নীরব থাকল। মুসলিমদের প্রথম কিবলা দখল করে নিল ইহুদিরা। নিজ ভূমিতে পরবাসী বানিয়ে ফেলল লাখ লাখ ফিলিস্তিনিদের। সার্বিয়াতে গণহত্যা হলো, ছারখার হয়ে গেল আফগানিস্তান, সোমালিয়া, লিবিয়া, মালি, সুদান। লাখ লাখ মানুষ মারা গেল, লাখ লাখ বোন ধর্ষিত হলো সিরিয়ায়। সমানে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হলো, কোটি কোটি মানুষ রিফিউজি হলো। আইলান কুর্দিরা সাগরে ডুবে মারা গেল, কিছুই করল না জাতিসংঘ। বিছানা থেকে উঠে মাউথ স্পিকারের সামনে এসে আমরা গভীরভাবে উদ্বিগ্ন বলে আবার চলে গেল ঘুমোতে। কিন্তু সবসময় এভাবে দুইবেলা বিবৃতি দিয়ে দায়িত্ব শেষ করে না জাতিসংঘ। নববিবাহিতা লাজুক বউয়ের মতো এক হাত লম্বা ঘোমটা টেনে থাকে না। মাঝে মাঝে কোমরে আঁচল বেঁধে ঠিকই নেমে পড়ে মিলিটারি অ্যাকশনে। বেয়ারা সাদ্দাম হোসেনকে শায়েস্তা করতে 90-এর দশকে উপসাগরীয় যুদ্ধের সময় জাতিসংঘ ইরাকের উপর অবরোধ আরোপকে হালাল বলে ফতোয়া দেয়। জাতিসংঘের ফতোয়া নিয়ে ইরাকের উপর অবরোধ আরোপ করে আমেরিকা, ইংল্যান্ড। এর ফলে না খেতে পেয়ে, চিকিৎসার অভাবে ধুকে ধুকে মারা যায় প্রায় 10 লাখ ইরাকি শিশু। তাহলে দেখা যাচ্ছে জাতিসংঘ সবসময় চুপ করে থাকছে না, বিবৃতি দিয়ে দায়িত্ব শেষ করছে না। কিছু কিছু সময় বিভিন্ন দেশে মিলিটারি অ্যাকশনেও নেমেছে, শান্তিরক্ষা বাহিনী পাঠিয়েছে। কিছু কিছু অপরাধী জাতিসংঘ অমার্জনীয় অপরাধ মনে করছে। কিছু কিছু মানুষের জীবন জাতিসংঘের কাছে অমূল্য। এদের একজনের জীবনের ওপর আঘাত এলেও জাতিসংঘের লেজে আগুন ধরে যায়। আবার কিছু কিছু মানুষের জীবনের মূল্য জাতিসংঘের কাছে পিঁপড়ার মতো, পায়ের নিচে এক গাদা পিষে মরলেও তাতে কোনো কিছু যায় আসে না। 10 লাখ ইরাকি শিশু হত্যার প্রতিবাদ হিসেবে টুইন টাওয়ারে টেনে টুনে 1003 আমেরিকান মারা জাতিসংঘের মতে হারাম। কিন্তু বছরের পর বছর জুড়ে লাখ লাখ জীবন্ত উইঘুরের শরীর থেকে অর্গান কেটে নিয়ে ওদের সিমেন্টে মুড়িয়ে পুঁতে ফেলা খুব আরাম। মুসলিম নারীদের বোরখা পরানো অপরাধ, এর মাধ্যমে নারীকে বন্দী করে রাখা হয়। কাজে এদের বিরুদ্ধে ড্রোন পাঠানো জায়েজ। কিন্তু মুসলিম উইঘুর নারীদের বিছানায় 10 লাখ হান চাইনিজ পুরুষ তুলে দেওয়া তেমন কোনো অপরাধ নয়। একটা ধমক দেওয়ারও দরকার নেই চীনকে। মুসলিম স্বামীর সঙ্গে স্ত্রীর অন্তরঙ্গতা বৈবাহিক ধর্ষণ, নারী স্বাধীনতায় হস্তক্ষেপ। কিন্তু কনসেন্ট্রেশন ক্যাম্পে অজস্র মুসলিম নারীকে গণধর্ষণ করা, যৌনাঙ্গে গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দেওয়া কোনো অপরাধ নয়। কিচ্ছু করার দরকারই নেই। যুদ্ধকৌশল হিসেবে ইরাকের নিরপরাধ নিষ্পাপ শিশুদের পাইকারি হত্যা জায়েজ, কিন্তু 21 শতকের সবচেয়ে বড় ভয়াবহ হত্যাকাণ্ডের শিকার উইঘুরদের জন্য চীনকে কড়া করে একটা ধমক দেওয়াও জায়েজ নয়। এক বুক আশা নিয়ে আমরা বসে থাকি। জাতিসংঘ মানবাধিকার রক্ষার যে কথা দিয়েছিল প্রতিষ্ঠা লগ্নে, মানবতা রক্ষার যে বলি তারা আউড়ে বেড়ায় প্রতি সম্মেলনে, তা তারা রক্ষা করবে। উইঘুর, সিরিয়া, কাশ্মীর, ফিলিস্তিন, আরাকানের সব সমস্যার সমাধান তারা করবে, রক্ষা করবে মুসলিমদের। কিন্তু আসলে কি তারা কিছু করেছে? মুসলিমদের জন্য বারবার কি সেই একই গল্পের পুনরাবৃত্তি হয়নি? সে একই প্যাটার্ন বারবার ঘুরে ফিরে আসেনি? চরিত্র পাল্টাচ্ছে, সময় পরিবর্তিত হচ্ছে, কিন্তু গল্প পাল্টাচ্ছে না। পাল্টাচ্ছে না জাতিসংঘের ভূমিকা। মুসলিম নারীরা ধর্ষিত হয়ে যাচ্ছে, পুরুষদের লাশের ওপর লাশ জমছে। আর ওইদিকে জাতিসংঘ 2-10টা বিবৃতি দিয়েই দায়িত্ব শেষ করে ফেলছে, চেয়ে চেয়ে দেখছে। কিন্তু আমাদের সঙ্গেই কেন বারবার এমন হয়? আমাদের জান, মাল, ইজ্জত, আব্রু রক্ষার সময় জাতিসংঘ কেন নীরব ভূমিকা পালন করে? ওইদিকে আমাদের বোনেরা ধর্ষিত হতে থাকে, শিশুরা খাবারের অভাবে মরতে থাকে, আমাদের ভাইরা জবাই হতে থাকে। যুগের হুবাল আমেরিকার ড্রোন হামলায় মারা পড়ে বাবাকে খুঁজতে আসা 16 বছরের আব্দুর রহমান আর 8 বছরের নাওয়ার। আর এইদিকে জাতিসংঘ সেমিনার, শুনানি, বিবৃতির মাধ্যমেই নিজেদের গুটিয়ে রাখে। কেন সবসময় এমন হয়? আমরা মুসলিম, এটাই কি কারণ? সমীকরণ মেলানো কি খুব বেশি কঠিন? জ্যান্ত মানুষের শরীর থেকে অর্গান কেটে নিচ্ছে, এর চাইতে বেশি মানবাধিকার লঙ্ঘন আর কি হতে পারে? তবুও জাতিসংঘ নিশ্চুপ, তবুও সভ্যতার ধারক বাহক ফিরিঙ্গিরা নিশ্চুপ। অথচ এরাই না মানবতার কথা বলে, আফগানিস্তানে টনকে টন বোমা ফেলে, ইরাকের লাখ লাখ শিশু হত্যা করে, 73 বছরে 3 কোটি মানুষ মেরে মানবতা, শান্তি প্রতিষ্ঠা করে বেড়ায় পৃথিবী জুড়ে।
এই মানবতা রক্ষা আর প্রতিষ্ঠা যে কিছু ফাঁপা বলি, সেটা কি প্রমাণিত হয়ে যায়নি? উইঘুরদের চেয়ে সবচেয়ে বড় প্রমাণ আর কি আছে? আর কোনো প্রমাণের কি দরকার আছে? মানবতা, জাতিসংঘ, আন্তর্জাতিক সম্প্রদায়, এরা মুসলিমদের কখনো কোনো উপকারে আসেনি, আসবেও না। পুরোটাই এক বিরাট তামাশা, এক অসুস্থ পাতানো খেলা।